আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগ্রামের জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। গতকালকে কূটনৈতিকভাবে ভারত পাকিস্তানের ব্যাপারে অনেকগুলা বাজে রকম রিটেলিয়েশন ঘটাইছে। তার বিপরীতে আজকে পাকিস্তান পাঁচটার বিপরীতে আটটা রিটেলিয়েশন ঘটানোর মতো কূটনৈতিক বক্তব্য দিছে। আমি এই ভিডিওতে মূলত এই যে 5 বনাম 8-এর এই যে ভারত এবং পাকিস্তানের কার কি বলা, কার কি কূটনৈতিক অবস্থান, কার কি কূটনৈতিক রিটেলিয়েশন, এইটা একটু ব্যাখ্যা করব। তারপরে এই ঘটনাগুলোর ভারত পাকিস্তানের এই মুখোমুখি রিটেলিয়েশনের সিগনিফিকেন্স কি বা এটার পরিণতি কি হইতে পারে সেটা দিয়া শেষ করব। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। ভারত গতকালকে পাকিস্তানকে টার্গেট করে যে কয়টা কূটনৈতিক বক্তব্য দিছে সেগুলা আমি বলতেছি, মোটমাট 5টা। সেখানে প্রথম যেটা সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যেই সিন্ধু জলবন্টন চুক্তি ছিল 1960 সালে করা, যেটা বিশ্বব্যাংকের মাধ্যমে হয়েছিল, সেই চুক্তি থেকে ভারত সইরা দাঁড়াইছে। এই চুক্তিটা বেসিক্যালি ভারত আর পাকিস্তানের মধ্যকার 6টা নদীকে কেন্দ্র কইরা, যেখানে কিছু পশ্চিমের নদী আছে, কিছু পূর্বের নদী আছে। পশ্চিমের নদীগুলো এইখানে এই চুক্তি অনুসারে পাকিস্তানের অধিকার হিসাবে বিবেচিত হইতো এবং পূর্বের নদীগুলো ভারতের অধিকার হিসাবে বিবেচিত হইতো। সবগুলো নদী আপনার হিমাচল প্রদেশ, কাশ্মীরের একটা অঞ্চল অথবা তিব্বত এইসব জায়গা থেকে নাইমা আসছে, নদীগুলো ভারত থেকে পাকিস্তানের দিকে যায়। ফলে 1960 সালে বিশ্বব্যাংকের মাধ্যমে এই চুক্তিটা হয়েছিল, যেই চুক্তিতে ভারতের থেকে নেমে আসা নদীগুলো পাকিস্তানের দিকে যাবে, 3টা নদীর পানি পাকিস্তান পাবে, 3টা নদীর পানি ভারত পাবে, এই ধরনের একটা চুক্তির ভিতরে। পাকিস্তান স্বাভাবিকভাবেই পাকিস্তানের একটা বড় অঞ্চল কৃষি এবং ইত্যাদি, নট অনলি কৃষি এবং হাইড্রো পাওয়ার বা ইত্যাদি নানা ধরনের ক্ষেত্রে এই নদীগুলোর উপর নির্ভর করে বা এই পানির উপর নির্ভর করে। ভারত গতকালকে পাকিস্তানের সঙ্গে এই জলবন্টন চুক্তি, যেটা ইন্দাস বা সিন্ধু জলবন্টন চুক্তি হিসেবে পরিচিত, সেটা থেকে সইরা দাঁড়াইছে। প্রথম, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আট্টারি ওয়াঘা সীমান্ত। এই সীমান্তটা ভারত বন্ধ করে দিয়েছে পাকিস্তানের জন্য এবং বলছে যে যারা এই সীমান্ততে কাগজপত্র, ঠিকঠাক কাগজপত্র দিয়ে ঢুকছে, তারা যেন খুব শিগগিরই এইখান থেকে বের হয়ে যায়। এই সীমান্তটা পাকিস্তানের সঙ্গে ভারত ওপেন রাখবে না। দিস নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সার্কের আন্ডারে সার্ক ভিসা বলে একটা বিষয় আছে, যেই ভিসাটা হচ্ছে যে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সার্কভুক্ত দেশগুলা এই ভিসার আন্ডারে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। ভারত এই যে পাকিস্তানের ক্ষেত্রে এই সার্ক ভিসাটা বন্ধ করে দিছে এবং এক্ষেত্রে ভারত 48 ঘন্টার মধ্যে এই ভিসাতে ভারতে যত পাকিস্তানি আছে সার্ক ভিসার আন্ডারে, তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত থেকে বাইরে হয়ে যেতে বলছে। এইগুলো এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন, ভারতীয় যে দূতাবাসগুলো আছে, দূতাবাস আছে, সেই দূতাবাস থেকে তাদের যেই নিরাপত্তা উপদেষ্টা, তাদের যেই নৌ উপদেষ্টা, তাদেরকে ভারত সরায় নিছে। অ্যাট দ্য সেম টাইম দিল্লিতে যে ভারতে যে পাকিস্তানের দূতাবাস আছে, সেখানে পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। অর্থাৎ ভারতে তাদের থেকে মানে এক প্রকার তাদের সঙ্গে মানে কূটনৈতিকভাবে একটা সম্পর্ক ছিন্ন করার মতো পজিশনে চলে গেছে। দিস ইজ 4 নাম্বার। লাস্টলি 5 নাম্বার যেই কূটনৈতিক রিটেলিয়েশন ভারত ঘটাইছে সেটা হচ্ছে যে পাকিস্তানে তাদের মোটমাট যেই হাইকমিশন বা ছিল, সেখানে তার সংখ্যা ছিল 55, সেটার থেকে তারা কমায়া 30-এ নিয়ে আসছে এবং বলছে যে এইটা 1 মে 2025 থেকে এটা বাস্তবায়ন হবে। মোটা দাগে ভারত এই 5টা বক্তব্য পাকিস্তানের দিকে কূটনৈতিকভাবে বা ছুড়ে দিছে। সেই ঘটনার পরে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারতেছিলাম যে পাকিস্তান এখানে রেসপন্স করবে এবং পাকিস্তান যেহেতু এখানে মানে রেসপন্স না করা মানে এখানে আসলে মানে ভারত এইভাবে জিনিসটা রিয়্যাক্ট করছে যে এখানে আসলে রেসপন্স না করার কোনো উপায় নাই।
যাই হোক, আজকে পাকিস্তানের শাহবাজ শরীফ বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সভা হয়েছে। সেই সভায় পাকিস্তানের নিরাপত্তা প্রতিরক্ষা মন্ত্রী সহ যত ধরনের বাহিনীর প্রধান তারা ছিলেন, এবং তারা এই মিটিং শেষে 7টা বা 8টা পাল্টা রিটেলিয়েশন দেওয়ার মতো বক্তব্য দিছে। তো এই 8টা বা 7টার মধ্যে একটা হচ্ছে যে ভারত যে পাকিস্তানের ব্যাপারে এই যে সিন্ধু জলবন্টন চুক্তি থেকে সইরা দাঁড়াইলো পাকিস্তানের সঙ্গে, এইটাকে পাকিস্তান ক্লিয়ারলি যুদ্ধ হিসাবে বিবেচনা করতেছে, এটা জানাইছে। অর্থাৎ ভারত যদি বাস্তবেই পাকিস্তানকে এই পানি বন্ধ করে দেয়, পাকিস্তানে এই পানি যাওয়া বন্ধ করে দেয়, পাকিস্তান এটাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করবে। এইটা হচ্ছে একটা প্রাথমিক রিয়াকশন। প্রথমটা হচ্ছে এই ওয়াগা সীমান্ত পাকিস্তান বন্ধ করে দিয়েছে ভারতের ক্ষেত্রে। দ্বিতীয়ত, এই যে সার্ক ভিসা যেটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে বন্ধ করছিল, সেইটা পাকিস্তান ভারতের ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। 3 নাম্বার, পাকিস্তানে ভারতীয় হাই কমিশনে ভারতীয় নৌ উপদেষ্টা বা ভারতীয় প্রতিরক্ষা উপদেষ্টা যাদেরকে ভারত উঠায় নেওয়ার কথা বলছে, তাদেরকে পাকিস্তান অবাঞ্ছিত ঘোষণা করছে। চতুর্থত, ভারতে পাকিস্তানের যে দূতাবাসগুলো আছে তাদেরকে তাদের সংখ্যাও কমায় আনছে। ভারত যেভাবে কমায় আনছে, পাকিস্তানও কমায় আনছে। নাও এই 5টা ঘটনার বাইরে পাকিস্তান ভারতের ব্যাপারে আরও 3টা বাড়তি রিটেলিয়েশন করছে বা রিটেলিয়েট করছে। সেটাই মূলত পাকিস্তানের এই কূটনৈতিক পদক্ষেপের মৌলিকতা। সেটা হচ্ছে যে প্রথমত ভারতের সঙ্গে পাকিস্তানের যত ধরনের দ্বিপাক্ষিক ব্যবসা ইত্যাদি আছে সব পাকিস্তান বন্ধ করে দিছে। দ্বিতীয়ত, ভারত তার পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, ভারতীয় মালিকানাধীন কোনো কোম্পানি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, এইটা পাকিস্তান বলছে। এবং লাস্টলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সিমলা চুক্তি থেকে পাকিস্তান বের হয়ে আসছে। সিমলা চুক্তি যে পাকিস্তান বন্ধ করছে, এইটা আমরা বলতে পারি যে এই পাকিস্তানের এই তরফ থেকে এই যে 8টা যেই রিটেলিয়েশন সেটার মধ্যে সবচেয়ে মৌলিক। সিমলা চুক্তি ছিল বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধের পরে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া একটা চুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে ভারত পাকিস্তানের প্রায় 90,000 যেই সৈন্যকে বন্দি করছিল, তাদেরকে এই চুক্তির ভিতর দিয়ে সে মুক্তি দিছে, ভারত মুক্তি দিছে। এই চুক্তির আন্ডারে মৌলিক যেই বক্তব্যগুলো, সেগুলো হচ্ছে যে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সমস্যা সমাধান, যুদ্ধবিরতি লাইন। এই যুদ্ধবিরতির লাইন কিন্তু কাশ্মীরের যুদ্ধবিরতি লাইনও, যেটা মূলত 71-এর যুদ্ধের পরে কিন্তু ভারত পাকিস্তানের মাঝে এই যে কাশ্মীরকে কেন্দ্র করে যেই যুদ্ধবিরতির লাইন এইটা হয়েছিল, এটা তৈরি করা। তারপরে দ্বিপাক্ষিকতায় জোর, ভবিষ্যতে যে তাদের যে শান্তির অঙ্গীকার ইত্যাদি। ফলে এই যে সিমলা চুক্তি, এই চুক্তিটার বেজ হচ্ছে যে ভারত আর পাকিস্তান পারস্পরিকভাবে তাদের সম্পর্ককে আগাইয়া নিবে, এবং নানা সময়ে এটা নানাভাবেই যে পাকিস্তানের আর ভারতের মধ্যে যে সমস্যাগুলো হয়, সেগুলোকে এই চুক্তির ভিতর দিয়ে মূলত আবার ছোট করে আনবে। নাও পাকিস্তান যে এই যে ভারতের সঙ্গে তার যে পারস্পরিকতা বজায় রাখার যে চুক্তি, এটার থেকে যে বের হয়ে গেল, এর মধ্যে দিয়ে পাকিস্তান কিন্তু খুব ক্লিয়ারলি স্পষ্ট করলো যে ভারত যেভাবে তার সঙ্গে কেবল এই যে পানি যুদ্ধ বা নদীর পানি ইত্যাদি দিয়ে আটকায় রাখতে চায়, পাকিস্তান আসলে ওইটুকুতেই রাজি না। পাকিস্তান আসলে চায় যদি ভারত যুদ্ধে আসে, ভালোভাবেই যেন আসে। অনেকটা তার বক্তব্য এরকম। পাকিস্তানের আজকের কূটনৈতিক এসকেলেশন কমপ্লিটলি সেরকম বার্তাই দেয়। সিমলা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হইল, পাকিস্তান এই ধরনের অ্যাপ্রোচে কেন যাবে? পাকিস্তান এই ধরনের অ্যাপ্রোচে না যাওয়ার কোনো কারণ নাই, বিকজ ভারত এখন যে অবস্থায় আছে, ভারতের আসলে এই মুহূর্তে যুদ্ধ করার কোনো পরিস্থিতিতে ভারত নাই। ভারত বলতে পারেন চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত। বাংলাদেশ ভারতের পক্ষে ছিল এতকাল, বাংলাদেশও ভারতের পক্ষে নাই। অ্যাট দ্য সেম টাইম আপনি বলতে পারেন না যে মায়ানমারেও ভারতের খুব ভালো পজিশন। চীনের সঙ্গে ভারতের দীর্ঘ সমস্যা আছে, এবং লাদাখ অঞ্চলে একটা বিরাট অঞ্চল চীন অলমোস্ট দখল করে আছে। এবং পাকিস্তানের সঙ্গে এই বাস্তবতায় যদি ভারত যুদ্ধে গড়ায় বা জড়ায়, সেক্ষেত্রে
চীন আর পাকিস্তানের জন্য একটা সেখানে একটা মানে স্বাভাবিক একটা প্যাক এখানে তৈরি হবেই, এবং অলরেডি প্রতিরক্ষাগত জায়গায় পাকিস্তান চীনের টেকনোলজি ব্যবহার করে, চীনের অস্ত্র ব্যবহার করে, এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তান আর চীন সবসময় অ্যালাই হিসাবে কাজ করে, তাদের মধ্যে কোনো সংকট নাই। ফলে কাশ্মীরেরকে কেন্দ্র কইরা ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে, ফলে এই যুদ্ধে স্বাভাবিকভাবেই তার অন্যান্য যে এনিমি আছে তাদের জন্য এটা একটা খেলতে দেওয়ার রাস্তা ওপেন করে দেওয়ার মতো অবস্থা হবে। অন্যদিকে ভারতের ইন্টারনাল ভারতে অনেক সমস্যা, মণিপুর বলেন, নাগাল্যান্ড বলেন, আপনার এই দক্ষিণে বলেন, নানা ধরনের সমস্যা। এই যে ভারত যদি সরাসরি কোনো যুদ্ধে জড়ায়, এই যে তার ইন্টারনাল কনফ্লিক্টগুলো, ইন্টারনাল যেই আগুনগুলা, এগুলো আরও জ্বলে উঠবে। এবং বলতে পারেন মুর্শিদাবাদের ঘটনায় কিন্তু একটা বড় ধরনের মানে সিমটম দেখা গেছে। ফলে কোন জায়গা থেকে অস্ত্র আসবে এগুলো ভারত বলতেও পারবে না। ফলে ভারতের নানান অঞ্চলে তখন অস্ত্রের একটা ঝনঝনানি শুরু হবে। ফলে ভারত এই মুহূর্তে যুদ্ধে যাওয়াটা ভারতের জন্য একেবারেই সেফ না, এটা পাকিস্তান জানে। ফলে পাকিস্তান এই ধরনের একটা রিটেলিয়েট করলো, এবং পাকিস্তান খুব মানে ক্লিয়ারলি বুঝাইলো যে তুমি যদি আমার সঙ্গে যুদ্ধে জড়াইতে না পারো তাহলে এই যুদ্ধ ভঙ্গি করো না। অন্যদিকে মোদির এখান থেকে এই কাশ্মীরের এই জঙ্গি হামলাকে কিন্তু মোদির যেটা চাহিদা সেটা হচ্ছে সে তার জাতীয়তাবাদী ন্যারেটিভকে আরও চাগায় তুলতে চায়, হিন্দু মুসলিম দ্বন্দ্বটাকে আবার সামনে তুলতে চায়, সেক্ষেত্রে পাকিস্তানকে সে ব্যবহার করতে চায়। কিন্তু কথা হইল পাকিস্তান এখন সেইভাবে ব্যবহৃত কেন হবে? পাকিস্তান মানে স্বাভাবিকভাবেই মিলিটারি দিক থেকে এবং ভারতের এই কোণঠাসা অবস্থায়, ইভেন ভারতের গণতন্ত্রের অবস্থাও খারাপ, এই সব কিছু মিলাইয়া ভারতকে পাকিস্তান এখন ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। ফলে পাকিস্তান তার তরফে এই যে ভারত পাকিস্তানকে ব্যবহার করে মোদির যত চিন্তাভাবনা এইগুলাকে সে অ্যালাউ করবে না, এগুলো অ্যালাউ করার কোনো কারণ নাই। বরং এখানে এই মোদির এটাকে কেন্দ্র করে, মোদির এই দুর্বল অবস্থাকে ব্যবহার করে পাকিস্তান যত পারবে এই বিষয়টাকে আরও মানে আরও রিটেলিয়েট করে নিজের আঞ্চলিক আধিপত্যটাকে আরও পরিষ্কার করতে চাইবে। নাও লাস্টলি আমি যে বিষয়টা বলে শেষ করবো সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে এখানে বাংলাদেশের জন্য একটা ভয়ের ব্যাপার আছে বা এই কাশ্মীর সংক্রান্ত ঘটনায়। আমি মনে করি যে কাশ্মীরের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব বা সংকট শুরু হয়েছে সেটা সরাসরি বাংলাদেশের মধ্যে এখানে শঙ্কিত আঘাত করার কিছু নেই, বাংলাদেশের এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ এইটা বাংলাদেশ থেকে অনেক দূরের একটা জায়গায়। উপরন্তু আমাদের মনে রাখা দরকার, এতকাল যেভাবে বাংলাদেশকে ভারত পাশে পাইতো, এখন কিন্তু বাংলাদেশকে ভারত পাশে পাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের কিন্তু বাংলাদেশ একটা শক্তি, ফলে পাকিস্তান বলেন আর ভারত বলেন এই যুদ্ধের ক্ষেত্রে উভয়েরই বাংলাদেশকে লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশের এই ক্ষেত্রে বাংলাদেশের পজিশনটা বেশ ভালো, এবং বলতে পারেন যে পাকিস্তান আর ভারত যদি এই যুদ্ধে লাগে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রতি আমাদের প্রতি যেই দৃষ্টিভঙ্গি রাখতো, যেই মানে প্রতিহিংসাপরায়ণ যে দৃষ্টিভঙ্গি এতদিন ধরে কন্টিনিউ করতেছিল হাসিনা চলে যাওয়ার পরে, সেটা সে করতে পারবে না। সেক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি নমনীয় করতে হবে। ভারত এমন কোনো এন্টিটি না, ভারত এমন কোনো সামরিক এন্টিটি না, পৃথিবীর কোনো দেশই এমন কোনো সামরিক এন্টিটি না যে সে একই সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা রাখে। ভারতের বা বিজেপির যেটা ক্ষমতা সেটা হচ্ছে তারা মুখে অনেক বকতে পারে, মুখে অনেক কথা বলতে পারে, কিন্তু এই যে মুখে মুখে জাতীয়তাবাদ, মুখে মুখে সব কিছু ভেঙ্গা ফেলবে, সব যুদ্ধ করে ফেলবে, হ্যাঁ ভারত স্বাধীন করে আনবে, এই যে জিনিসটা এটা যখন বাস্তব যুদ্ধে গড়ায় তখন কিন্তু আর আগের বাস্তবতা থাকে না। ভারত যদি সরাসরি কোনো যুদ্ধে জড়ায় তখন ভারতের আসল দুর্দশা শুরু হবে এবং ভারত সত্যিকার অর্থে রিয়েলিটির মুখোমুখি হবে। শেষে আমরা এই কথাটাই বলতে পারি যে বিজেপি সরকার সে নানাভাবে গত 10 বছরে তার আশেপাশের সকল ধরনের দেশগুলোর সঙ্গে সে শত্রুতা বাড়াইয়েই গেছে এবং প্রত্যেকটা জিনিসকে সে তার জাতীয়তাবাদী ন্যারেটিভকে শক্তিশালী করার কাজে ব্যবহার করছে। তার ভিতরে অনেক নতুন নতুন কনফ্লিক্ট সে তৈরি করছে, ভারতের মুসলমানদের সঙ্গে হিন্দুদের বিরাট কনফ্লিক্ট তৈরি করছে। এই সব কিছু মিলাইয়া ভারতকে সে মোটামুটি একটা আগুনের উপর বসায় দিছে এবং যেই অরাজনৈতিক হিউজ ভারতীয় জনগণ তারা আসলে এর জন্য সাফার করবে, এর জন্য তারা সাফার অলরেডি শুরু করছে। আমি খুব ক্লিয়ারলি কাশ্মীরের ঘটনাকে ভারতের মোদির এই রাজনীতির ধারাবাহিকতা হিসাবে ব্যাখ্যা করি। আমি সরাসরি বলতে চাই না যে ভারত এটা বিজেপি এটা ঘটাইছে,
বাট কাশ্মীরের এই জঙ্গি হামলা, ইসলামিক টেররিজম, এইটা বিজেপির গত 10 বছরের রাজনীতির ধারাবাহিকতা। এবং ভারত যদি এখন অন্যান্য দেশগুলোর সঙ্গে যুদ্ধে যায়, ইনক্লুডিং পাকিস্তান, চায়না, বাংলাদেশ ইত্যাদি, সব ক্ষেত্রেই আমরা বলতে পারি যে সেটা ভারতের মানুষের জন্য অনেক বড় সাফারিংস নিয়ে আসবে এবং আমাদের জন্যও আনবে।